হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে এসেছি নতুন একটা ক্লাসে। এখন WBSSC SLST 2025 এই পরীক্ষার জন্য আমার সাবজেক্টের ইতিহাসে কি কি পড়ব, কিভাবে রিভিশন করব, এই তিনটে টপিক্সের ওপরে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই যারা পড়াশোনা করছো, SLST পরীক্ষা দেওয়া মানে পুরো সাবজেক্টিভের স্টুডেন্ট। হ্যাঁ, কিছু কিছু আছে যারা পাস কোর্সে আছো, বিএড করেছো, তাদের ব্যাপারটা আলাদা, তারা একাধিক সাবজেক্ট পড়তে পারো, কিন্তু অনার্সে যারা আছো তারা ডেফিনেটলি ইতিহাসই পড়েছো। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে 9, 10, 11, 12 দুটো আলাদা জিনিস। 9, 10টা হচ্ছে পাস, আর 11, 12টা হচ্ছে অনার্স লেভেলে। এখানে সিলেবাসে সব কিছুই সেম, শুধুমাত্র ওয়ার্ল্ড হিস্ট্রির যে জায়গাটা, সেই জায়গাটাতে পাস কোর্সে হচ্ছে তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, আর যারা মাস্টার ডিগ্রি দিচ্ছ তারা হচ্ছে একদম ন্যাম পর্যন্ত, নন অ্যালায়েন্স মুভমেন্ট, এই পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। তো বেসিক্যালি ইন্ডিয়ান হিস্ট্রি, মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট এবং মুভমেন্টের মধ্যে যেগুলো আছে, ব্রিটিশদের এগেনস্টে যে মুভমেন্টগুলো আছে, বেসিক্যালি সবাইকেই পড়তে হবে। কারণ এখানে ছোট্ট করে একটা রিভোল্টের কথা বলে দেবে, আর সেটা পরীক্ষায় আসবে না এবং তুমি পড়াশোনা করবে না, সেটা কখনো হতে পারে না। তো আমাদের এই পড়াশোনার জন্য প্রথমেই আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে আমরা কি কি পড়ব। এই যে এই পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, কি কি পড়ব, কিভাবে পড়ব এবং কিভাবে রিভাইজ করব, এই তিনটে পয়েন্টের ওপরে ইতিহাসের এই ক্লাস। এই ক্লাসে দেখো তোমরা, আমরা প্রথমেই যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রাচীন যুগে ভারতের সভ্যতা, এখানে যেরকম ধরো সিন্ধু উপত্যকার সভ্যতার বৈশিষ্ট্য বলেছে, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে শুধু কি আমরা প্রি হিস্টোরিক্যাল চ্যালকোলিথিক পিরিয়ড থেকে স্টার্ট করব, না তার আগে থেকে স্টার্ট করব? তার আগে থেকে স্টার্ট করতে হবে। তার মানে কি অ্যানথ্রোপোলজি পড়বো? না, অ্যানথ্রোপোলজি নয়, অ্যানথ্রোপোলজির পার্টটা অ্যানথ্রোপোলজি, সিনোজয়িক, মেসোজয়িক এগুলো তোমাকে পড়তে হবে না, কিন্তু এর আগে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে তোমাকে স্টার্ট করতে হবে। প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড, একদম প্রি হিস্টোরিক্যাল এজ থেকে স্টার্ট করতে হবে। কারণ এখানে কি আমরা ডেসক্রিপটিভ পড়বো না অবজেক্টিভ পড়বো? কোশ্চেন তো অবজেক্টিভ আসবে, তাহলে আমি কিভাবে পড়বো? সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকে। তো এই যে জায়গাটা রয়েছে, তো তারপরে কি সিন্ধু সভ্যতার পরে বৈদিক সভ্যতা আছে, ষোড়শ মহাজন পদ আছে, ষোড়শ মহাজন পদের সমসাময়িক পরিস্থিতি, সিন্ধু উপত্যকার বৈশিষ্ট্য, বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য, ষোড়শ মহাজন পদের বৈশিষ্ট্য, এগুলো কি সেম? অ্যান্সার না, এই ডিফারেন্সগুলোকে ভালো করে কেয়ার করতে হবে। কারণ ছোট ছোট 1 নম্বরের প্রশ্ন মানে তোমাকে অনেক নিখুঁত পড়াশোনায় হতে হবে, কোনো কিছু জিনিস অ্যাভয়েড করা যাবে না। এবার তার সঙ্গে যেহেতু তুমি সাবজেক্টিভের স্টুডেন্ট, হিস্ট্রিওগ্রাফির উপরে পড়াশোনাটাকে একটু জোর দিতে হবে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে, ঐতিহাসিক মতাদর্শের ওপর ভিত্তি করে কে কি বলছে, বা সেকেন্ড আরবানাইজেশন কোনটা, ফার্স্ট আরবানাইজেশন কোনটা, সিন্ধু সভ্যতা ফার্স্ট আরবানাইজেশন, ষোড়শ মহাজনপদ সেকেন্ড আরবানাইজেশন, তো এটুকু পড়লে হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, কেন ফার্স্ট আরবানাইজেশন হলো, সেকেন্ড আরবানাইজেশন কেন হলো, সেকেন্ড আরবানাইজেশনের সঙ্গে ফার্স্ট আরবানাইজেশনের ডিফারেন্স কি, সেকেন্ড আরবানাইজেশনের মেটাল রিভার, সেকেন্ড ফার্স্ট আরবানাইজেশনের মেটাল রিভার, এগ্রিকালচার প্রসিডিওরের ডিফারেন্স, দুটোই এগ্রিকালচার সারপ্লাসের ফলে হয়েছে, কিন্তু দুটোর এগ্রিকালচার সারপ্লাসের পরে হলেও এই দুটোর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সগুলো যখন তুমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, তখন ডেফিনেটলি তোমার পরীক্ষায় শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে কোনো রকম সমস্যা হবে না। যারা এতদিন ধরে, মানে 2016 সালের পর 2025 সালের ফের পরীক্ষা হচ্ছে, তো যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করেছো, যে সমস্ত ইতিহাসের স্টুডেন্টরা, তারা কিন্তু এগিয়ে আছো, যেহেতু এটা 60 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন হবে। হ্যাঁ, এক্ষেত্রে বলতে পারি 60-এ 55 প্লাস স্কোর করা সম্ভব।
অসম্ভব নয়, সম্ভব। খুব ভালো করে পড়াশোনা করলে 56-57 অ্যান্সার করা যাবে। যেহেতু নেগেটিভ নেই, তুমি তো 60-এ 60ই করবে, এটাই তো স্বাভাবিক। তো 60-এ 60 করলে তুমি 60 নম্বর পাবে কি না সেই জায়গায় প্রিপারেশনটা ডিপেন্ড করেছে। যে কোয়ালিফাই করবে সেও 60টা অ্যান্সার করবে, যে কোয়ালিফাই করবে না সেও 60টা অ্যান্সার করবে। তাহলে ডিফারেন্সটা কি? অ্যাকিউরেসি। আর অ্যাকিউরেসি করার, বিল্ড করার জন্যে তুমি ইতিহাসে যখন পড়াশোনা করেছো, স্টোরি ছাত্রদেরকে পড়াবে, কিন্তু এখন নিজে যেহেতু মাস্টার হবে সেই জন্য ইনফরমেশনটাকে গ্যাদার করবে, যেটা যেটা তোমার এই কম্পিটিটিভ এক্সামে এসএলএসটিতে যেহেতু অবজেক্টিভ কোশ্চেন, এই জায়গাটায় তোমাকে খুব গুরুত্ব দিতে হবে এবং সমস্ত পড়ার ক্ষেত্রে এই বিষয়টার উপরে নজর দিতে হবে। যেমন ধরো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এছাড়া এর পাশাপাশি কি কোনো ধর্ম নেই? আজীবক ধর্ম আছে, চারবাকের মতাদর্শ আছে, বা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফিলোসফি আছে, সেই ফিলোসফিগুলো, বৈদিক লিটারেচারগুলো, এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোর থেকে প্রশ্ন আসতেই পারে এবং সেই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। মৌর্য সাম্রাজ্য বলে দিয়েছে, তার মানে মৌর্য সাম্রাজ্যের আগে পরে কিছু নেই? ডেফিনেটলি আছে। হর্ষঙ্ক, শিশুনাগ, হর্ষঙ্ক ডায়নাস্টির আগে কি কিছু নেই? তো সেই জায়গাগুলো একটু ভালো করে পড়ে ইন ডিটেলসে ছোট ছোট নোট করতে হবে এবং প্রশ্নটা যেন 1 নম্বরের প্রশ্ন হয়, সেই 1 নম্বরের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, মানে ছোট ইনফরমেশনকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এবারে সেই সাম্রাজ্যের একটা বিরাট সাম্রাজ্য ভারতবর্ষ সার্বভৌমত্ব সৃষ্টি করছে, এক ছাতার তলার মধ্যে নিয়ে আসছে, তার উত্থানের যেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তার পতনেরও কারণ আছে। পতনের কারণগুলো কি কি সেগুলো থেকে প্রশ্ন আসে এবং সেই ক্ষেত্রে মৌর্য পরবর্তী গুপ্ত সাম্রাজ্যবাদ বা পাল সেন বংশেরও সেম পয়েন্টগুলো তোমাকে পরপর দেখতে হবে। কিন্তু মনে হচ্ছে এটা 1, 2, 3, 4, 5 লাইনে সিলেবাস, কিন্তু 5 লাইনের সিলেবাস বাবা, এটা এরকম নয় যে কি তুমি এরকম সিলেবাসটা মুখস্থ করে নিলে আর পরীক্ষায় সব অ্যান্সার দিতে পারবে, একদমই নয়। এইখানে দেখো যেটা মজার বিষয় সেটা হচ্ছে গুপ্তর পরে পাল রয়েছে, তার মানে এর মাঝখানে হচ্ছে হর্ষঙ্ক, শশাঙ্ক। এই জায়গাটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলোকে তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, ক্রনোলজিক্যাল অর্ডারটাকে কেয়ার করতে হবে এবং সব সময় যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এবারে এরপরে যদি আমরা দেখি তারপরে কি আছে, তারপরে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, মানে মিডিয়েবল এজ এখান থেকে স্টার্ট হলো। তো মিডিয়েবল দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, এখানেই গল্প স্টার্ট না। ইসলাম ধর্মের উত্থানের পর থেকে ইসলাম ধর্ম যখন স্প্রেড করছে, উমেয়াদ খালিফা, আব্বাসিদ খালিফা, মুসলিম আক্রমণকারীর ফলে আক্রমণ হচ্ছে এবং ওই সময় মুসলিম আক্রমণ যারা প্রতিরোধ করছে সেই সমস্ত প্রতিরোধকারী এবং এই জায়গাটায় আমাদের দেখতে পাবো যে মুসলিম ডায়নাস্টি এস্টাবলিশড হচ্ছে। শুধু তরাইনের যুদ্ধ পড়ে গেলে হবে না, এই জায়গাটার আগেও অনেক ইতিহাস আছে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে গেলে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। যে কোনো জায়গায় এরকম ব্যাপার নয় যে এটা শুধু পাস কোর্সে আসবে, অনার্সে আসবে না, 9, 10-এ আসবে, 11, 12-এ আসবে না, এরকম ব্যাপার নয়। তোমাকে সঠিকভাবে পড়ে রাখতে হবে এবং সেই জায়গায় যখন পরীক্ষায় প্রশ্ন করবে সঠিক উত্তর দিতে হবে এবং ছোট ছোট ইনফরমেশনগুলো এই জায়গায় খেয়াল রাখতে হবে। দিল্লি সুলতানেট মানে দাসবংশ থেকে স্টার্ট করলে হবে না, এর আগেও আছে, আগের ইতিহাসের এভলিউশনটাও তোমাকে দেখতে হবে এবং সেখানে কি বলেছে, দাসবংশ, খালজি বংশ, তুগলক, লোধি, এই যে যেটা বলেছে, এখানে সৈয়দ ডায়নাস্টি নেই। ইন জেনারেল সৈয়দ ডায়নাস্টি খুব বেশি ফ্যাক্টর নয়, কিন্তু সৈয়দ ডায়নাস্টি থেকেও প্রশ্ন আসতে পারে, খিজিরকার থেকেও প্রশ্ন আসতে পারে। তো সেইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং শুধু এই জায়গা নয়, আগে যে হিন্দু রাজবংশ ছিল তাদের অ্যাডমিনিস্ট্রেশন, সুলতানিদের অ্যাডমিনিস্ট্রেশন, এই যে সুলতানিরা এলো, আরবানাইজড হলো, আরবানাইজড হয়ে যাওয়ার ফলে কোন কোন ডেজিগনেশনগুলো চেঞ্জ হচ্ছে, সেই জায়গাগুলো তোমাকে এখানে প্রশ্ন করবে, অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এই বিশাল সুলতানি সাম্রাজ্যের
পতন, তারপরে বাবর আসবে, বাবরের পরে মুঘল সাম্রাজ্যের সৃষ্টি হবে, সেখানে আকবরের অধীনে একটা ড্রাস্টিক চেঞ্জ পাবো ভারতীয়দের মধ্যে, এবং আকবরের সাফল্য যে জায়গাগুলো রয়েছে, জাতীয় সম্রাট হিসেবে আকবর এবং অশোকের কৃতিত্ব, এই জায়গাগুলো থেকে প্রশ্ন করবে। তো কারণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অশোক এবং আকবর দুজনাই আমাদের জাতীয় সম্রাট, তো তাদের সম্পর্কের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। এবং প্রথমেই বলেছি যে যখনই তোমরা হিস্ট্রির স্টুডেন্ট, হিস্ট্রিওগ্রাফি রেসপেক্টে মিডিয়েবল পিরিয়ড নিয়ে কে কাজ করেছে, এনসেন্ট পিরিয়ড নিয়ে কে কাজ করেছে, আধুনিক ভারত নিয়ে কে কাজ করেছে, ওয়ার্ল্ড হিস্ট্রিতে কাকে কাকে দেখব, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার অ্যাকিউরেসি বিল্ড করবে। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখব জাহাঙ্গীরের পিরিয়ড আছে, এগুলো মুঘল পিরিয়ডের সময় আছে। এবারে দেখো ল্যাটার মুঘলের কিছু বলেনি, আবার শিবাজি বলে অন্য কারোর কথাও এখানে উল্লেখ নেই। তার মানে মারাঠা সাম্রাজ্যে শিবাজি, শম্ভুজি, শাহু, বাজিরাওয়ান, বালাজি বিশ্বনাথ, এদের বিষয়টাও কিন্তু ইনক্লুডিং পড়াশোনার মধ্যে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকেও প্রশ্ন আসবে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, আলাউদ্দিন খালজির দক্ষিণ ভারত বিজয়, এইগুলো যখন তোমরা পড়বে তখন এখানে পুঙ্খানুপুঙ্খভাবে কোন কোন জায়গাগুলো থেকে কোন কোন কে কে আক্রমণ করছে বা কোন জায়গায় তার অ্যাচিভমেন্ট, কোনটা তার ড্রব্যাকস, এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং এই জায়গাগুলো যদি তুমি ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখবে যে তোমার কাছে সাবজেক্টটা অনেক ইজি হয়ে যাবে, এবং সেটা ক্রনোলজিক্যাল অর্ডার। এই জায়গাগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা বলবো এটা ন্যাশনাল মুভমেন্ট চলে এলো। এবারে আধুনিক ইতিহাসবিদরা কোন জায়গা থেকে ন্যাশনাল মুভমেন্ট ভাবে, আমরা যেমন বেশিরভাগ আধুনিক ইতিহাসিকরা পলাশির যুদ্ধ থেকে আধুনিক ইতিহাস ধরে। আবার অনেকে মনে করে যে ল্যাটার মুঘল পিরিয়ডে যেখান থেকে ইউরোপিয়ানরা ভারতে এসে ডোমিনেট করছেন, প্রথমে নিজেদের মধ্যে লড়াই করছে, তারপরে ভারতীয় আঞ্চলিক রাজ্যগুলোর সঙ্গে লড়াই করছে, এই ল্যাটার মুঘলের দুর্বলতার সুযোগেই আমরা দেখব যে ইউরোপিয়ানরা ভারতবর্ষের ডোমিনেন্ট পাওয়ারে চলে আসবে। তো ওই ল্যাটার মুঘল পিরিয়ড থেকেও অনেকে ন্যাশনাল মুভমেন্ট হিসেবে ধরে। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলো থেকে তোমাকে খেয়াল রাখতে হবে। পলাশির যুদ্ধ শুধু নয়, পলাশির যুদ্ধের আগের থেকে ভারতে ব্রিটিশ এবং মুঘলদের সম্পর্ক, ব্রিটিশ এবং আঞ্চলিক শক্তির সম্পর্ক, মারাঠা, বাংলা, হায়দ্রাবাদ, কর্ণাটক, পাঞ্জাব, এই যে রাজ্যগুলো দখল হবে কিভাবে হবে, ব্রিটিশদের পলিসি কি, ব্রিটিশ গভর্নর জেনারেল, ভাইসরয়, এদের কাজগুলো কি কি, ডেফিনেটলি তোমাকে করতে হবে। এবং সেক্ষেত্রে ওদের যে পলিসি, সেটা তো শুধু একটা আছে, অধীনতামূলক মিত্রতা নীতি, এছাড়া কি আর কোনো পলিসি নেই? ডক্ট্রিন অফ ল্যাপস আর অধীনতামূলক মিত্রতা নীতি ছাড়া কি তারা আর কোনো কিছু ব্যবহার করেনি? বা দেওয়ানি লাভ ছাড়া তাদের আর কোনো অ্যাচিভমেন্ট নেই? ফরম্যান কি? এই ছোট ছোট বিষয়গুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, তবে তুমি অ্যান্সারগুলো করতে পারবে। এবং এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। মূল বিষয় হচ্ছে 3 মাসের মধ্যে এই প্রিপারেশনটা নেওয়া মানে রেগুলার স্টাডির মধ্যে পড়তে হবে, এবং সেটা কাল নয়, আজ থেকেই। এখনো যে সময় রয়েছে, প্রতিদিন যদি তুমি এই সাবজেক্টটাকে সময় দাও তাহলে ডেফিনেটলি এই সাবজেক্টটা পরীক্ষার শেষে তোমাকে অ্যাচিভমেন্ট দেবে। এবং তার জন্যে সিস্টেম অনুযায়ী পড়াশোনা করতে হবে। এবং তারপরে দেখা যাচ্ছে ব্রিটিশ শাসনের প্রাথমিক প্রতিরোধ যেটা আছে, পরে রয়েছে ওয়াহাবি ফরাজি আন্দোলন, তার সঙ্গে সাঁওতাল বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর বাইরেও অনেক কিছু জিনিস আছে। এবং মেন জিনিস যেটা সুফি ভক্তি মুভমেন্টও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং আছে, আবার সোশিও রিলিজিয়াস মুভমেন্টও ইনক্লুডিং আছে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট মানে শুধু রাজা রামমোহন রায় আর হিন্দু ধর্ম পড়লে হবে না, হিন্দু, মুসলিম, তারপরে হচ্ছে তোমার শিখ, লোয়ার কাস্ট, এদের যে মুভমেন্টগুলো রয়েছে সেই মুভমেন্টগুলোর বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবং ভারতের জাতীয়তাবাদ গড়ে ওঠার পেছনে কারণ কি,
এবং কংগ্রেস বা সভা সমিতির ভূমিকা কি। এক্ষেত্রে কংগ্রেসটাকে যদি স্ট্যান্ড করে নাও, প্রি কংগ্রেস অর্গানাইজেশন, পোস্ট কংগ্রেস অর্গানাইজেশন এবং কংগ্রেস, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করে। যেমন ধরো কংগ্রেস তৈরি হলো, প্রথম অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন কোনটা? এই যে অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন যে তৈরি করছে কংগ্রেসের আগে, সেও একটা অর্গানাইজেশন বা মুভমেন্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্টে সে একটা মুভমেন্ট করছে যার নাম হচ্ছে আলিগড় মুভমেন্ট। এবং কংগ্রেস তৈরি হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন করছে এবং তারপরে মুসলিম লীগ তৈরি হচ্ছে। এই ধারণাটা তোমার একদম স্বচ্ছ থাকা দরকার, এবং এই স্বচ্ছ ধারণা থাকলেই তুমি সঠিক উত্তরগুলো নিতে পারবে। তো এই জায়গাটাই খেয়াল রাখতে হবে। এবং কংগ্রেসের প্রতিষ্ঠার পর্বে তাদের প্রাথমিক কর্তব্য যেটা ছিল নরমপন্থী, চরমপন্থী, এই দুটো দেখলেও হবে না। নো চেঞ্জার, প্রো চেঞ্জার, এগুলোও তোমাকে খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও খেয়াল রাখবো যে যখনই আমরা 9-10-এ পড়ব, ন্যামের পর্যন্ত যাচ্ছি না মানে জওহরলাল নেহরুর পিরিয়ড দেখব না, কিন্তু যারা পাস কোর্সে থাকবে তারা কিন্তু 1950 পর্যন্ত জাতীয় কংগ্রেসের বিষয়টাকে খেয়াল রাখবে। এইটা হচ্ছে মেন বিষয়। এই জায়গাটা একটু এরিয়া ওয়াইজ একটু ভাগ আছে। ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উত্থান, বঙ্গভঙ্গ, এখান থেকে তো প্রশ্ন আসেই। স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন তুমি পড়ছো তো স্বদেশী আন্দোলনে সেমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা টপিকস। তো এই সেমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিভাবে হয়েছিল, কোন কোন মানে কোন কোন স্বদেশী অর্গানাইজেশনগুলো এখানে তৈরি হচ্ছে। বেঙ্গল কেমিক্যালস কেন এখনো বিখ্যাত? বেঙ্গল কেমিক্যালস এর সঙ্গে আমাদের অন্যান্য ইন্ডিয়ান সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, এর সঙ্গে স্বদেশী আন্দোলনের কি ভূমিকা আছে? এই জায়গাগুলো তোমাকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীর নেতৃত্ব এবং গান্ধীর সঙ্গে যারা রয়েছে, সেক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু বিখ্যাত, জওহরলাল নেহেরু বিখ্যাত। মতাদর্শগত ডিফারেন্স হতে পারে, সেই ডিফারেন্স ওপিনিয়নের মধ্যেও ব্যক্তিগত সম্পর্কে এই সময় কোনো ফারাক ছিল না। তো সাভারকারের মতাদর্শ, নেতাজির মতাদর্শ, গান্ধীর মতাদর্শ, জিন্নার মতাদর্শ, সমস্ত মতাদর্শগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। রেভলিউশনারি মুভমেন্ট কেন হচ্ছে, এক্সট্রিমিস্ট মুভমেন্ট কেন হচ্ছে, মডারেট মুভমেন্ট কেন হচ্ছে, এই জায়গাগুলো দেখতে হবে। মডারেট লিডার, এক্সট্রিমিস্ট লিডার, রেভলিউশনারি লিডার, এই জায়গাগুলো আমাদের কেয়ার করতে হবে। এবং এদের যদি আমরা আলাদা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এই জায়গাগুলো পাবো। এবং গান্ধিয়ান মুভমেন্টের মধ্যে অসহযোগ আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মানে আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন, সব কটা প্রশ্ন আসবে। এবং বিশেষ করে ছোট ছোট পার্সোনালিটি আছে এই জায়গাগুলোতে। এস.এন. ব্যানার্জি হতে পারে, আনন্দমোহন বোস হতে পারে, বা বিদ্যাসাগর হতে পারে। সেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। এখানে পলিটিক্স, সোশিও রিলিজিয়াস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো হয়েছে, যে কোনো জায়গা থেকে আমাদের এখানে প্রশ্ন আসে। এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি, পোস্ট কংগ্রেস অর্গানাইজেশন হিসেবে মুসলিম লীগ এবং ভারত ভাগ হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের দাবি কিভাবে হলো, ভারত বিভাগ কিভাবে হলো, এন্ডের দিকটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ইন জেনারেল সব জায়গায় পাস বা অনার্স তুমি যেখানেই পড়ো, 9-10 বা 11-12, ফরাসি বিপ্লব থেকেই ওয়ার্ল্ড হিস্ট্রি স্টার্ট হচ্ছে, বিশ্ব ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রি। সেখানে 1789 ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের পরে সন্ত্রাসের রাজত্ব, এজ অফ টেরর, রোবাসপিয়ের বা তার সহযোগীরা, নেপোলিয়ান বোনেপার্টের পিরিয়ডে ফরাসি বিপ্লবের যে চেঞ্জেসগুলো আসছে, আমি বিপ্লবের সৃষ্টিকারী, আমি বিপ্লবকে হত্যা করেছি, বা ফরাসি বিপ্লবের সময় সোরস লুই তার কি বক্তব্য, সেই জায়গাগুলো থেকে ম্যারি অ্যাথিওনেট কি জন্যে বিখ্যাত, এদের সঙ্গে ফরাসি বিপ্লবের কি সম্পর্ক, ফরাসি বিপ্লবের জনগণের ভূমিকা কি, যাদের জন্য যেখান থেকে আমরা সাম্য মৈত্রী স্বাধীনতার বক্তব্য পাচ্ছি। তো এই সাম্য মৈত্রী স্বাধীনতা আনার ক্ষেত্রে সন্ত্রাসের রাজত্বের কেন প্রয়োজন পড়ল,
সেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, এবং নেপোলিয়ান সাম্রাজ্যের যে বিস্তার এবং নেপোলিয়ানের পতন, সেই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রেও দেখতে হবে যে ভিয়েনা কংগ্রেস যে মেটার্নিক ব্যবস্থা, এই মেটার্নিক ব্যবস্থা কি, প্রথম বিশ্বযুদ্ধে যে প্রতিষ্ঠিত শক্তি এবং উদীয়মান শক্তি, এই প্রতিষ্ঠিত শক্তি আর উদীয়মান শক্তির মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষের পেছনের কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ নীতির ফলে কে কি পলিসি নিচ্ছে সেগুলো তো আমাদের খেয়াল রাখতেই হবে। মেটার্নিক তত্ত্ব তার মধ্যে একটা। এবং 30-48 সালের বিপ্লব, ফরাসি বিপ্লব, জার্মানি ইটালির ঐক্য আন্দোলন, মৎসিনি, কাবুর, গ্যারিবোল্ডি ইটালির ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, জার্মানিতেও সেই প্যান জার্মানিজম বা জার্মান জাতীয়তাবাদকে কেন্দ্র করে কাইজার উইলিয়ামের যে ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি, সেই জায়গাগুলোকে দেখতে হবে। অনার্স হলে এরপর থেকেও টপকে তোমাকে নন অ্যালায়েন্স মুভমেন্ট পর্যন্ত যেতে হবে, সেই জায়গাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে পড়ব। সিলেবাসটা ভালো করে খেয়াল রাখতে হবে, কোন কোন জায়গায় সিলেবাসে আছে বা সিলেবাস বহির্ভূত জায়গাও তোমাকে কিন্তু নজরে রাখতে হবে। এই জায়গাটা যখন মাথায় সেট করে নিলে, সেট করে নেওয়ার পরে তোমাকে দেখতে হবে কিভাবে পড়বো। তার মানে কি, আমরা ভারতের ইতিহাস যতটা সহজে বুঝি, ইউরোপের ইতিহাসটা আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হচ্ছে অনেকদিন পড়াশোনা না করা। কারণ যদি রেগুলার পরীক্ষা হতো, তোমার কিন্তু এটা কারায়ত্তের মধ্যে থাকতো। এই পরীক্ষাটা হচ্ছে 2016 সালের পর 2025-এ। এর ফলে তুমি প্রথম প্রায়োরিটি দেবে ওয়ার্ল্ড হিস্ট্রিকে, অর্থাৎ প্রতিদিন পড়তে বসে ওয়ার্ল্ড হিস্ট্রি। স্যার 5-10 নম্বর আসে, না পড়লে কি হবে বাবা, ওইটা যদি ওই নম্বরটাই তোমার বেরিয়ে যাওয়ার মানে এলিমিনেট হওয়ার জন্য যথেষ্ট। এর জন্য তোমাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে। যখনই তুমি পড়াশোনা করবে, তোমার টোটাল ইতিহাসের পড়ার ক্ষেত্রে যদি 1 ঘন্টা সময় রাখো, তো ডেলি 1 ঘন্টা ওই ফরাসি বিপ্লব থেকে যে যত দূর, যদি অনার্স হও একদম ন্যাম পর্যন্ত, আস্তে আস্তে রেগুলার পড়ে একটা জায়গায় তৈরি হও। আর একটা পার্ট তুমি এনসেন্ট মিডিয়েবল মডার্নকে দাও, অর্থাৎ দুটো পার্ট। ইউরোপের হিস্ট্রি রেগুলার, তার কারণ তুমি অনেক দিন পড়নি। আর একটা পার্ট যে ইন্ডিয়ান হিস্ট্রি, এটা অনেকটা তোমার জানা আছে, বোঝা আছে, সেই জন্য একটা পার্ট ধরো সকালবেলায় তুমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়লে, সেটা এনসেন্ট মিডিয়েবল মডার্ন নিজে ঠিক করে নেবে, নিজে ঠিক করে নিয়ে সেটার উপরে পড়াশোনা করবে। এইভাবে এখন এই 90 দিনের একটা পরিকল্পনা নিজের মধ্যে তৈরি করে নিতে হবে, এবং পড়াশোনাটা করার সময় আমাদের এইভাবে সেগমেন্টটা ভাগ করে নিতে হবে। ওয়ার্ল্ড হিস্ট্রিটা রেগুলার রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে রিভাইজ করব। পড়া তো হলো, বই তো প্রচুর আছে। এই মুহূর্তে নতুন বই পড়ে তুমি 3 মাসে উদ্ধার করে পরীক্ষা দেবে, এটা তোমার কাছে টাফ। তোমার কাছে যে বইগুলো রয়েছে সেই বইগুলোই ভালো করে পড়ো, সেই বইগুলোকেই ভালো করে প্রায়োরিটি দাও, তোমার নোটটাকে প্রায়োরিটি দাও। সেই প্রায়োরিটি দেওয়ার উপরে ছোট ছোট প্রশ্ন আসে, এমন কোনো বিষয় নয়। তোমাদের এক্সাম্পল হিসেবে 2016 সালের কোশ্চেন পত্র আছে, সেই কোশ্চেন পত্রটাকে দেখো। 14 সালেরও আছে, 14 সালের কোশ্চেন পত্র, সেটাও দেখো। তার আগে 4 লাইনের পরীক্ষা হতো, তো সেটা বাদ দাও। সেটা বাদ দিলে পরে তোমাদের কাছে যে 16 সালের প্রশ্নটা যেটা রয়েছে সেইটাকে প্রায়োরিটি দিয়ে সেইভাবে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা করার ক্ষেত্রে যখনই তুমি দেখবে যে আমার কোনো একটা একসঙ্গে ধরো 3টে টপিক শেষ হয়ে গেল, আমি 1 সপ্তাহে 3টে টপিকস পড়লাম, এই 3টে টপিক্সকে একদিনে রিভাইজ দিতে হবে। অর্থাৎ তুমি যখন 1, 2, 3 যখন তুমি স্টার্ট করছো, তুমি যদি 1, 2, 3 মানে যে কোনো একটা টপিকস, ধরো হর্ষঙ্ক ডাইনাস্টি পড়েছো, শিশুনাগ ডাইনাস্টি পড়েছো, নন্দ পড়েছো, মৌর্য পড়েছো, তার মানে তুমি যখন মৌর্য পড়লে লাস্টে পড়লে,
এবারে যখন রিভিশন দেবে, মৌর্য থেকে মৌর্য, নন্দ, শিশুনাগ, হর্ষঙ্ক, এইভাবে পেছন থেকে ওপরে যাবে, ওপর থেকে নিচে নামবে, নিচ থেকে ওপরে যাবে। এইটা হচ্ছে রিভিশনের গ্রাফ। তার মানে এই যে রিভিশন গ্রাফটা করছো, গ্রাফটা করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস। রিভিশন তোমাকে তখনই সাকসেসফুল হবে যখনই সেই টপিকসটার উপরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের ইউটিউবের সেশন রয়েছে, আমরা নিজেরা ক্লাসে তোমাদের পড়াবো, এমসিকিউ ডেফিনেটলি করাবো, কারণ এমসিকিউতেই পরীক্ষা হবে। আমি তোমাদের ক্লাসেও আলোচনা করে নেবো, কতগুলো প্রশ্ন আমরা রেগুলার প্র্যাকটিস করব, সেই সব বিষয়গুলো ক্লাসে আলোচনা করব। খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তো তোমাদের সঙ্গে সেইভাবেই দেখা হবে, ক্লাসেও দেখা হবে। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে রিভিশনটা দেওয়ার জন্য প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ। এবং কোন বই কি বই পড়া উচিত সেগুলো তো আলোচনা হবেই, কারণ তুমি একজন ইতিহাস সাবজেক্টের টিচার। ঐতিহাসিকদের প্রেক্ষাপটে ইতিহাসকে ব্যাখ্যা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এটাও খেয়াল রাখতে হবে এই বইয়ের ভারে যেন তোমার পড়াশোনার ক্ষতি যেন না হয়। এটা একটা টেকনিক্যালি জায়গা থেকে নিজেকে তৈরি করে নিতে হবে, এবং তার জন্যে গাইডেন্স দরকার হলে আমরা আছি, কোনো রকম সমস্যা নেই। তো তো রিভিশন করার ক্ষেত্রেও পড়ার পাশে প্র্যাকটিস মাস্ট। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যখন পড়ছো, পড়াশোনা থেকে কখনোই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যারা এই স্টাডিটা এতদিন একটু টাচেও রেখে গেছে তারা কিন্তু অনেক এগিয়ে আছে। এই হিউজ সিলেবাস, নাম্বারটা 60টা কোশ্চেন, কিন্তু সিলেবাসটা হিউজ। এই হিউজ সিলেবাসটাকে কভার করার জন্য তোমার পেশেন্স অবশ্যই দরকার, ধৈর্য দরকার। সময় তুমি যত দেবে তত বেশি তুমি সাকসেস পাবে, অ্যাকিউরেসি তত বেশি বিল্ড হবে। এবারে এর জন্যে সব কিছুই দরকার, রিভিশন কিন্তু দরকার, এটা করতেই হবে, মাস্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আপকামিং পরীক্ষায় তোমরা তোমাদের বেস্ট লেভেলে পৌঁছো। থ্যাংক ইউ ভেরি মাচ।